হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। এবং সকলকে বলবো যে এই মুহূর্তে আমরা তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, দেখে মনে হতে পারে তোমাদের কাছে এটা একটা বাসি ভিডিও। যদিও এটা বাসি বা বাসি খবর যে আমাদের আরআরবি টেকনিশিয়ান 2025-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের কিছু স্টুডেন্ট যাদের মধ্যে থেকে আমাদের কাছে বেশ কিছু এনকোয়ারিজ এসেছে, বেশ কিছু বিষয় সম্বন্ধে তারা জানতে চেয়েছে, তাই জন্যে আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সেই সমস্ত এনকোয়ারিজ, সমস্ত ডাউটস, যেটা ফুল নোটিফিকেশন রয়েছে সেই ফুল নোটিফিকেশনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, যেগুলো জানা দরকার, যেগুলো জানা খুব প্রয়োজন, সেই জায়গাগুলোকে পুরো নোটিফিকেশনটা 71 পেজের রয়েছে। তার মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যে পয়েন্টগুলো জানা দরকার ফর্ম ফিল আপ করতে গেলে পারে বা ফর্ম ফিল আপ করার আগে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক সেই বিষয়গুলোই তোমাদের সামনে এটার মধ্যে তুলে ধরা হবে। তাই যাদের জানার প্রয়োজন আছে তারা কন্টিনিউ করো, যাদের প্রয়োজন নেই তারা এখান থেকে স্কিপ করে চলে যেতে পারো। তো আমাদের এই যে নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যে আমাদের কিছু মেজর ডেট রয়েছে, সেই ডেটগুলো সম্বন্ধে আমাদের কিন্তু একটু ধ্যান দিতে হবে, ঠিক আছে? তার মধ্যে দেখো, যেমন বলছে অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আজকে 28 তারিখ। আজকে থেকে অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যারা এক্সাম দিতে চাইছো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই করে ফেল দেবে। এবং যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলোকে মডিফিকেশন করার জন্য তোমাদের লিঙ্ক ওপেন হবে। সেটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ, এবং আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি সেটাকে কারেকশন করতে পারবে। তার জন্য একটা পেমেন্ট করতে হয়, সেই পেমেন্ট করার মাধ্যমে তুমি কারেকশন করে নিতে পারবে। সেখান থেকে এই ডেটগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে গ্রেড 1 সিগন্যাল যে পোস্ট রয়েছে, সেই পোস্টের জন্য কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে মোটে 183, ঠিক আছে? 183, এবং এটার জন্য তুমি এজ পাচ্ছ 18 থেকে 33, 18 থেকে 33, এবং এর মেডিকেল স্ট্যান্ডার্ড হবে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। তো এই টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য তোমার বয়স দরকার 18 থেকে 30, এবং বিভিন্ন এর মধ্যে পোস্ট আছে, সেই প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। সেটা তোমরা ওই যে পিডিএফটা আছে সেই পিডিএফে 26 নম্বর পেজ থেকে, 27 নম্বর পেজ থেকে তোমরা দেখবে প্রত্যেকটা পোস্ট তার জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড, কি কোয়ালিফিকেশন, সবকিছু ডিটেলসে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। আর টোটাল এটার জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে সেটা হচ্ছে 6055টা। তাহলে টোটাল ওভারঅল আমাদের ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 6238টা ভ্যাকেন্সি, যার জন্য তোমরা দুটো পোস্ট পাচ্ছ, মানে দুটো জায়গা রয়েছে, অর্থাৎ তুমি দুটো অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য কোয়ালিফাইড তারা সেটার জন্য তো অ্যাপ্লিকেশন করতেই পারছো, তার পাশাপাশি গ্রেড 3-র জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই ক্রাইটেরিয়াগুলো, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা দেখে নেবে। দেখে নিয়ে যার যেটা আছে সেই যোগ্যতা অনুযায়ী তারা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু এবার কিন্তু লড়াই কিন্তু খুব কঠিন হবে। গতবার ভ্যাকেন্সি এর থেকে অনেক বেশি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কাট অফ গেছে, প্রায় 90+ কাট অফ চলে গেছে। এবছর কিন্তু ভ্যাকেন্সি আরও কম, অর্থাৎ আমাদের ধরে নিতে হবে কাট অফ কিন্তু এবছরও হাই যেতে চলেছে। তো সেই জন্যে এখনো আমাদের হাতে সময় কিন্তু অনেকটা আছে। সময় কম এই বিষয় কিছু বলবো না, কারণ ধরে রাখো মোটামুটি এক্সাম হতে, খুব মোটামুটি ধরে রাখো এক্সাম হতে 2026 সাল চলে যাবে, তার আগে এক্সাম নেওয়ার চান্সেস নেই। তাহলে 2026 সাল যদি যাই, তাহলে এই মুহূর্তে আমাদের এই ধরো মাস চলেই গেল, 7 নম্বর মাস চলছে, তার মানে এদিকে 5 মাস 6 মাস, মোটামুটি 6 থেকে 7 মাস হাতে তোমার সময় রয়েছে। তো সেটাকে নিয়ে হাতের সময়টাকে ধরে ক্যালকুলেট করে পড়াশোনা করো, পড়াশোনা করলে নিশ্চয়ই সাকসেস পাওয়া যাবে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের যেটা বলে রাখবো, এটা কিন্তু রেলের এই মুহূর্তে যতগুলো এক্সাম হচ্ছে, যতগুলো পরীক্ষা নেয়, তার মধ্যে সব থেকে ভালো এক্সাম কিন্তু এটা। কেন? তার কারণ এটা ওয়ান স্টেপ এক্সাম। আর ওয়ান স্টেপ এক্সামের সুবিধা এটাই যে তুমি একটা পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষাটা ভালোভাবে দাও, তাহলে তুমি নিশ্চিত হয়ে যাবে। কিন্তু যখন CBT 1, CBT 2 এইরকমভাবে পরীক্ষা হয়, তখন আমাদের একটা সমস্যা থাকে। কি সমস্যা? ধরো CBT 1 খুব ভালো গেল,
সেইটা কিন্তু আমাদের শুধু কোয়ালিফাইং হয়ে যায়। দেন তখন সিবিটি টুটাকে তোমার ভালো করে দিতে হবে, সিবিটি টুর ওপর মেরিট লিস্ট তৈরি হয়। দেখা গেল সিবিটি টু এক্সাম দিতে গিয়ে তুমি কোনো কারণে ভালো পরীক্ষা দিতে পারছো না, তখন কি হবে, তোমার সেই পরিশ্রমটা বৃথা হয়ে যাবে এবং সেক্ষেত্রে কি অনেক বছর সময় লেগে যায়। ভাবো গত বছর জানুয়ারি মাসে 2024 সালে এএলপির নোটিফিকেশন বেরিয়েছিল, আর এএলপির এখনো পর্যন্ত সাইকো টেস্ট সামনের মাসে হবে, এখনো পর্যন্ত কোনো পদ্ধতি প্রসেস কমপ্লিটই হলো না। কিন্তু টেকনিশিয়ান যেটা গতবার হয়েছিল ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছে, জানুয়ারি 2024-এর ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছে, আর এই জুন মাসে তাদের প্যানেল কিন্তু বের করে দিয়েছে, তাদের ফাইনাল প্যানেল ওরা বের করে দিয়েছে, জয়নিং লেটার আসা বাকি রয়েছে। তাহলে বুঝতে পারছো কত দ্রুত এক্সাম হয়, 6 মাসের মধ্যে কিন্তু তোমার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য এটা একটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভালো একটা এক্সাম। তাই এটাকে কিন্তু পোস্ট কম আছে, ভ্যাকেন্সি কম আছে এটা ভাবো না, ভাবো যে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা মাত্র ভ্যাকেন্সি দরকার, আর সেটাকে মাথায় রেখেই তুমি লড়াইটা করো। এবং যাদের বয়সটা এখনো কম আছে, ধরো 24-25 বছর রয়েছে, তারা হয়তো ভাবছো যে না আমার বয়স কম আছে, এখন ঠিক আছে, আমি তো এখনো অনেকটা সুযোগ আছে, এটা ভেবো না। ভাবো যে এটাই তোমার লাস্ট ইয়ার, এটাই তোমার লাস্ট অ্যাটেম্প, এরপর তুমি কোনোভাবেই অ্যাটেম্প করতে পারবে না। এটাকে ধরে নাও, ধরে নিয়ে এক্সামের প্রিপারেশন করো, তাহলে পারেই দেখবে তুমি একটা আলাদা মনোবল পাবে যে না এবছরই আমাকে করতে হবে। এরপর ভ্যাকেন্সি আসবে কি না আসবে, বা এরপর আরও হয়তো কম ভ্যাকেন্সি চলে আসতে পারে। তাই এই ভুলটা করো না, যেটুকু প্রিপারেশন করবে ভালো করে করো, নিজের জায়গাটাকে ছেড়ে দিও না। আজকে তুমি যদি পিছিয়ে আসো তাহলে অন্যেরা কিন্তু তোমাকে টপকে এগিয়ে যাবে। তাই তুমি পারবে না বলে পিছিয়ে এসো না, চেষ্টা করো, কারণ এর মধ্যেও তোমাকে অনেকগুলো পরীক্ষা আছে, গ্রুপ ডি রয়েছে, এএলপি রয়েছে, তো সেগুলোর প্রিপারেশন তো তুমি নেবেই, তার সঙ্গে সঙ্গে এটার প্রিপারেশনও করতে থাকো, একই সঙ্গে দুটোর প্রিপারেশন হতে থাকবে। তাই কোনো অসুবিধা কিছু হবে না, ভালো করে শুধু পড়াশোনাটা করতে থাকো। এইটুকুই একটা জিনিস যে এখানে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু তুমি সাকসেস পেতে পারো, কিন্তু পড়াশোনা না করলে তুমি সাকসেস পাবে না ডেফিনেটলি, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। চলো তারপর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলে দেওয়া হয়েছে, যে অনেকেরই যেটা থাকে যে আমার যে ডিগ্রি করছি বা আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সেই কোয়ালিফিকেশন সর্বোচ্চ সেই কোয়ালিফিকেশনটা হয়তো আমার এখনো কমপ্লিট হয়নি, আমি সার্টিফিকেট হাতে পাইনি, আমি রেজাল্ট এখনো পাইনি। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে যে বিফোর দ্য ক্লোজিং ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে মধ্যে, অর্থাৎ 28 তোমার জুলাইয়ের মধ্যে তোমার যেন ওই যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন হোক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হোক সেটা যেন কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ তোমার রেজাল্ট অন্তত পক্ষে যেন পাবলিশড হয়ে গিয়ে থাকে। ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে, সেই কথাটা কিন্তু বলে দিয়েছে। না হলে পারে কিন্তু নট এলিজেবল টু অ্যাপ্লাই বলেই দিয়েছে এখানে, না হলে নট এলিজেবল টু অ্যাপ্লাই তোমাকে বলেই দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এখানে গুরুত্বপূর্ণভাবে আরও একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি সেপারেট সিবিটি টু হবে দুটোর জন্য, অর্থাৎ সিগন্যাল পোস্ট 1 এবং 3, ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 এই দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা সিবিটি এক্সাম হবে। তো সেই জন্যে তুমি প্রত্যেকটা সিবিটির জন্য আলাদা আলাদাভাবে, মানে প্রত্যেকটা পোস্টের জন্য মিনস হচ্ছে গ্রেড 1-এর জন্য তুমি আলাদা আরআরবিতে অ্যাপ্লাই করতে পারো, এবং গ্রেড 2-র জন্য তুমি গ্রেড 3-র জন্য তুমি আলাদা আরআরবিতে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাকে যে কোনো একটাই আরআরবিতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, হয়তো তুমি টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য অ্যাপ্লাই করলে মনে করো কলকাতাতে, এবার তুমি টেকনিশিয়ান গ্রেড 3 এক্সাম দিতে চাইছো, তার জন্য তুমি মালদাতে করতে পারো, ঠিক আছে, বিলাসপুর করতে পারো, সেটা তুমি করতে পারো, বাট তুমি টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য দুটো আরআরবিতে অ্যাপ্লাই করতে পারবে না। এটা আশা করি সকলের কাছে ক্লিয়ার, এটা নিয়ে অনেকের ডাউট ছিল, অনেকে আমাকে প্রশ্ন করেছো। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে মডিফিকেশন আসবে, সেই মডিফিকেশন করার জন্য যদি কারোর ভুল টুল হয়, মডিফিকেশন করার জন্য তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু কোনোভাবে রিফান্ড পাবে না, ওই টাকাটা পে করতে হবে। কিন্তু এই মডিফিকেশন করার সময় কিন্তু তুমি যে অ্যাকাউন্ট তৈরি করেছো সেই অ্যাকাউন্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমার ইমেল আইডি, ফোন নাম্বার এবং আরআরবি চেঞ্জ এইগুলো কিন্তু করা যাবে না, এগুলো বাদ দিয়ে অন্য কিছু জিনিস তুমি চেঞ্জ করতেই পারো। ঠিক আছে, নেক্সট গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমাকে যে ডিভি বা মেডিকেল করার জন্য যখন ডাকা হবে সেটা 1:1 রেশিওতে তোমাকে ডাকা হবে। ঠিক আছে, 1:1 রেশিওতে ডাকা হবে, এটা না হওয়াই উচিত ছিল। ঠিক আছে, তো যাই হোক, ওরা এখন ডাকবে, যা বলছে সেটা নিয়ে আমাদের চলতে হবে, তো 1:1 রেশিওতেই ডাকা হবে। এবং নেগেটিভ মার্কিং থাকবে, পার রং অ্যান্সার দেওয়ার জন্য তোমার 1/3 করে নাম্বার কাটা যাবে। ঠিক আছে, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, যে অনেকেরই প্রশ্ন ভ্যাকেন্সি বাড়বে কিনা। দেখো এখানে ওরা পরিষ্কার বলে দিয়েছে
যে মে ইনক্রিজ অর ডিক্রিজ, ঠিক আছে, অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, তাদের প্রয়োজন থাকা অনুযায়ী ভিত্তিতে সেটা বাড়তেও পারে কমতেও পারে, তবে ধরে রাখো বৃদ্ধি পাবে। ধরে রাখো যখন এক্সাম হবে, যেমন এবছরও বৃদ্ধি পেয়েছে, আগামী দিনে যখন এক্সাম হবে ধরে রাখো বৃদ্ধি পেতে পারে। তবে বৃদ্ধি পেলেও এটা ভেবো না যে 10,000 বেড়ে যাবে বা 30,000 বেড়ে যাবে, ঠিক আছে, 2-4 হাজার বাড়তে পারে, ঠিক আছে, বেশি বাড়লে তোমাদের ভালো, বা নাও বাড়তে পারে। তো আমাদের দেখতে হবে যে ভ্যাকান্সি এসেছে ধরে নাও সেই ভ্যাকান্সির জন্যই তোমাকে লড়াই করতে হবে। যদি বেড়ে যায় তোমার ভালো, না বাড়লে কিচ্ছু করার নেই, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার জন্য যে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের ওপর বলেই দেওয়া আছে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, C1 মেডিকেল স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ। তো এর ওপর ভিত্তি করে তোমাকে দেখে নিতে হবে এই ক্রাইটেরিয়াগুলো তুমি ফুলফিল করতে পারছো কিনা। যদি করতে পারো তাহলে তুমি মেডিকেলি ফিট রয়েছো। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার 1/7/2025 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। সেটা 18 থেকে 33 বছর, এবং সেটা গ্রেড 1-এর জন্য, আর গ্রেড 3-র জন্য হচ্ছে সেটা 18 থেকে 30 বছর। আর SC/STদের জন্য, যারা SC/ST রয়েছে তাদের জন্য হচ্ছে 5 বছরের, আর যারা OBC রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছরের যে রিল্যাক্সেশন থাকে সেটা রয়েছে। নেক্সট হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বলে দিয়েছে যে যারা আনরিজার্ভ এবং EWS ক্যাটাগরির রয়েছে, ঠিক আছে, 18 থেকে 33 মানে তোমার বয়স হতে হবে 2/7/1992 পর তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলে তুমি অ্যাপ্লিকেবল হবে। এবং এক্ষেত্রে যেটা গ্রেড 3 তার জন্য হচ্ছে 2/7/1995, তারপর যারা জন্মগ্রহণ করেছো তারা অ্যাপ্লিকেবল হবে। সেই হিসাবে OBC এবং SC/STদের জন্য কি হবে সেটা বলে দেওয়া আছে। নেক্সট গুরুত্বপূর্ণ জিনিস এখানে যেটা বলা আছে যে 500 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 500 টাকা পেমেন্ট করতে হবে। সেই 500 টাকার মধ্যে তোমাকে হচ্ছে 400 টাকা রিফান্ডেবল হবে, ঠিক আছে, সেটা যারা CBT1 মানে যারা পরীক্ষা দেবে তারাই এটা রিফান্ড পাবে, পরীক্ষা না দিলে রিফান্ড পাবে না। আর SC/ST, এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, ঠিক আছে, মাইনরিটিস এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস সেকশনে যারা রয়েছে এই সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা 250 টাকা নেওয়া হবে, এবং 250 টাকায় পরবর্তীকালে ফেরত দেওয়া হবে। যারা বলেই দেওয়া আছে যে CBT এক্সামে অ্যাপিয়ার করবে তারাই কিন্তু ওই 250 টাকা ফেরত পাবে, এবং ওপরেরটার ক্ষেত্রেও এই 400 টাকা সেটা ফেরত পাবে যারা কেবলমাত্র পরীক্ষায় পার্টিসিপেট করবে। পার্টিসিপেট না করলে কিন্তু কোনো ফিস রিফান্ড হবে না। চলো নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে কি রয়েছে, সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে যেটা CBT, দেন তারপরে হয়ে যাবে কি ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যারা যারা নর্মালাইজেশন হবে তারপর কোয়ালিফাই করে যাবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপর মেডিকেল এক্সাম হবে, দেন তারপর প্যানেল দেবে, প্যানেলের পর তোমার কাছে চলে আসবে জয়নিং লেটার, তারপর তুমি নিয়োগ পেয়ে যাবে। নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার গ্রেড 1 সিগন্যাল, সেই পোস্টের জন্য যে এক্সাম হবে সেই এক্সামের প্যাটার্ন কি থাকছে। এক্সামের টাইম হবে হচ্ছে 90 মিনিট, এবং সেখানে তোমাকে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 100খানা, এবং প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য 1/3 মার্ক কাটা যাবে, এবং এটা কি হবে মাল্টিপল শিফটে পরীক্ষা হবে, তাই জন্য নর্মালাইজেশন হবে। নর্মালাইজেশন হবে কেন, মাল্টিপল শিফটে পরীক্ষা সংগঠিত হবে। নেক্সট হচ্ছে পরীক্ষার সিলেবাস। সিলেবাসে তোমার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, সেখানে কিন্তু তোমার 10খানা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10খানা, এটা হচ্ছে কিন্তু গ্রেড 1-এর জন্য বলা হচ্ছে, ঠিক আছে, 10খানা কোশ্চেন থাকবে এবং 10 মার্ক থাকবে। তো GI রিজনিং এর পার্টের থেকে 15টা কোশ্চেন থাকবে। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন যেটা এই পরীক্ষাটার জন্য গুরুত্বপূর্ণ আলাদাভাবে, তো সেটাতে 20 নাম্বার থাকবে। ম্যাথামেটিক্স সেখান থেকে 20 নাম্বার থাকবে, আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখান থেকে 35। এই টোটাল 100টা কোশ্চেন হবে, এবং 100টা কোশ্চেনের জন্য প্রত্যেকটাই 1 নাম্বারের কোশ্চেন হবে, সেই জন্য টোটাল 100 নাম্বারে তোমার এক্সামটা হবে। এখানে তোমার সেই সিলেবাসটা দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করলেও সেখান থেকে সিলেবাসটা পেয়ে যাবে, এবং সেই সিলেবাস অনুযায়ী তুমি তোমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। এখানে যা আছে মোটামুটি সেই সিলেবাসের ভিত্তিতেই তুমি কিন্তু এগিয়ে চলবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে সিলেবাসটা রয়েছে। নেক্সট আমরা যেটার মধ্যে চলে যাব সেটা হচ্ছে আমাদের গ্রেড 3। গ্রেড 3 টেকনিশিয়ান গ্রেড 3, এখানেও 90 মিনিটের এক্সাম হবে, 100টা কোশ্চেন হবে, 1/3 কাটা যাবে প্রত্যেকটা রং উত্তরের জন্য, এবং এক্ষেত্রেও বলে দেওয়া আছে নর্মালাইজেশন হবে। নেক্সট এর সিলেবাস কি রয়েছে, এখানে ম্যাথামেটিক্স থেকে 25টা কোশ্চেন থাকবে, GI থেকে 25টা থাকবে,
সায়েন্স থেকে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায় এইটার ক্ষেত্রে, সেটা হচ্ছে 40 নম্বরের জেনারেল সায়েন্স এবং 10 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু সব থেকে বেশি টার্গেট করতে হবে এইটুকু নাম্বারের মধ্যে। এই যে 90 নাম্বার, এই 90 নাম্বারটাকে সব থেকে বেশি কিন্তু ফোকাস করতে হবে। এই 90 নাম্বারটার মধ্যে তোমাকে ম্যাক্সিমাম মার্কস আনতে হবে, কারণ এই 10 নাম্বারের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, প্রচুর পড়তে লাগে, সেই তুলনায় কিন্তু ওখান থেকে প্রশ্ন কমন পাওয়াটা খুব কঠিন। তো সেই জন্য আমাদের কিন্তু এই যে 90 মার্কস যেটা রয়েছে, এই 90 মার্কসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ভিত্তি করেই কিন্তু তোমার সিলেকশন অনেকটা নির্ভর করবে। ঠিক আছে, এই 10 নাম্বারও আছে, বাট 10 নাম্বারের থেকেও এই 90 নাম্বারটা গুরুত্বপূর্ণ। 10 নাম্বারের জন্য প্রিপারেশন করতে হবে, কিন্তু এই 90 নাম্বারটাই যদি তুমি ম্যাক্সিমাম মার্কস নিয়ে আসতে পারো, তাহলে তোমার কিন্তু যাত্রাটা, পথটা অনেক বেশি মসৃণ হয়ে দাঁড়াবে। তো এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলোকে ভালো করে দেখে রাখবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্স, এটা জিআইএস সিলেবাস রয়েছে, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এগুলোর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে খুব ভালো করে পড়ে দেখে নেবে এবং সেই মোতাবেক কিন্তু তুমি তোমার প্রিপারেশনটাকে শুরু করে দাও। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আছে, এবছর কিন্তু যেটা চেঞ্জেস যেটা এসছে সেটা হচ্ছে চেঞ্জ, এটাই একমাত্র দেখা গেছে চেঞ্জ, সেটা হচ্ছে কি লাইভ ফটো ক্যাপচার হবে। অর্থাৎ যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে, আগে যেমন ফটো তুমি একটা করে রাখতে, পিডিএফ ফরম্যাট বানিয়ে রাখতে, সেই ফটোটাকে তুমি ওখানে আপলোড করে দিতে, এখন আর ওরকম আপলোড হবে না। তোমাকে যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন লাইভ তোমার সামনে ফটো ক্যাপচার হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে সাদা ব্যাকগ্রাউন্ড, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিরকম ব্যাকগ্রাউন্ড হবে, কিরকম ড্রেস পরতে হবে, সব বলে দেওয়া আছে। তুমি যখন যাবে তোমার ওয়েব ক্যামের মাধ্যমে তোমার ছবিটা লাইভ ক্যাপচার হবে। যেমন পরীক্ষা দিয়েছো যারা, তারা জানো পরীক্ষা দেওয়ার সময় যেমন লাইভ ফটোটা নিয়ে নেওয়া হয়, ঠিক সেরকম লাইভ ফটো ক্যাপচার করা হবে। এবার কোনো ফটো আপলোড করতে হবে না, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন লাইভ ফটো তোমার ক্যাপচার হয়ে যাবে এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিরকম ড্রেস পরতে হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, সমস্তটাই এখানে কিন্তু বলে দেওয়া আছে। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে এবং অনেকের এখান থেকে এনকোয়ারিজ আসছে যে এসটি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কি হবে। দেখো, সেই সার্টিফিকেটটা তোমাকে এখানে পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছে, মাস্ট বি লেটেস্ট হতে হবে, একদম লেটেস্ট হতে হবে এবং সেটার ভ্যালিড সার্টিফিকেট হতে হবে কখন, ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ অনলাইন যে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই ডেটের মধ্যে পর্যন্ত সেটাকে অন্ততপক্ষে ভ্যালিড থাকতে হবে এবং সেটা লেটেস্ট হতে হবে। তাই যাদের ভ্যালিডিটি পার হয়ে গেছে বা যাদেরটা অনেক দিনের পুরনো, তারা অবশ্যই করে নতুন সার্টিফিকেট বানিয়ে নাও, যাতে তুমি অ্যাপ্লিকেশনটা করার সময় সেটাকে সাবমিট করতে পারো। হাতে 1 মাস সময় আছে, তার মধ্যে এটা কাজটা হয়ে যাবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যেটা বেশি করে সকলের থেকে আসে, যেটা হচ্ছে পিসিএম ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা হচ্ছে এইচএস যারা দিয়েছে, অর্থাৎ 10+2-তে যাদের পিসিএম ছিল, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তারা এক্সাম দিতে পারবে কিনা। এছাড়া তো অন্য যারা দিতে আছে তো তারা দিতেই পারছে, যারা টেকনিক্যাল গ্রাউন্ডে চলে গেছে তাদের তো রয়েছেই, আইটিআই করেছে বা টেকনিক্যাল গ্রাউন্ডে রয়েছে, তাদের জন্য তো আলাদা আলাদা পোস্ট রয়েছেই, কিন্তু পিসিএম থেকে বেশি কোশ্চেন হয়। তো পিসিএম যারা রয়েছে তারা কিন্তু এই গ্রেড 1 সিগন্যালটা দিতে পারবে। ঠিক আছে, গ্রেড 1 সিগন্যালে তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, কারণ এখানে বলা আছে যদি বিএসসি ফিজিক্স করে থাকে বা কম্পিউটার সায়েন্স কেউ করে থাকে, এবং বলা আছে বিএসসি ইন কম্বিনেশন অফ এনি স্ট্রিম অফ সাবজেক্ট, যেটা হচ্ছে ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের, এদের সঙ্গে যদি কারোর কেউ ধরো কেমিস্ট্রি পাস ছিল, পাশে হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে, তাদের পিসিএম কমপ্লিট হচ্ছে, তো তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তার জন্য তারা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয় সম্বন্ধে দেখবে 27 নম্বর পেজ থেকে কিন্তু পরপর প্রত্যেকটা পোস্টের জন্য দেওয়া আছে। এবং এই পিসিএম ক্যান্ডিডেট যারা রয়েছে তারা দেখো আরেকটা পোস্ট তুমি পাবে, সেটা হচ্ছে 15 নম্বর সিরিয়ালে, সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, সেখানেও তোমার যেটা সিগন্যাল আছে সেই সিগন্যালের পোস্টটা, সেখানেও দেখো বলা আছে 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ, যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যারা 10+2 পাস করেছে তারা কিন্তু এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া বাদবাকি যারা আইটিআই করেছো এবং যাদের ডিপ্লোমা বা ওই জাতীয় জিনিসপত্র রয়েছে তারা সেই রিলেটেড দেখবে পুরো 27 নম্বর পেজ থেকে পরপর তোমার এই বিষয় সম্বন্ধে দেওয়া আছে, কোন কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার সবটা সেখানে দেখে নেবে। এবার পোস্ট ওয়াইজ, প্রত্যেকটা পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা দেখবে তুমি একদম প্রথম দিক থেকে 3 নম্বর কি 4 নম্বর পেজে যাবে, দেখবে সেখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। ওভারঅল ইন্ডিয়াতে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি তোমাকে সেখানে দিয়ে দিয়েছে। আর
প্রত্যেকটা আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সি এই যে 27 নম্বর থেকে যে পেজগুলো শুরু হচ্ছে সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবে, তারপর তুমি দেখতে পারবে প্রত্যেকটা আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সি কত করে আছে, কোন পোস্টের জন্য কত আছে প্রত্যেকটা আরআরবিতে, সেই ভ্যাকেন্সিটা তুমি জানতে পেরে যাবে এবং সেই অনুযায়ী তুমি কিন্তু ভ্যাকেন্সিটা সিলেক্ট করবে। এবং যাদের আইটিআই আছে সেই আইটিআই ওয়াইজ, কারণ আইটিআই এর অনেকগুলো টেট থাকে, সেই আইটিআই এর যে অনেকগুলো টেট থাকে সেই টেটগুলোর মধ্যে এক একটা টেটের কিন্তু অনেকগুলো পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হয়, তো সেই অনুযায়ী পোস্ট প্রেফারেন্সটা তোমরা সিলেক্ট করে নেবে। তো এই ছিল আমাদের পুরোপুরি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটার একটা জিস্ট ফর্ম তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পরবর্তীকালে আবার তোমাদের জন্য সেই ডাউট সলভের কোনো একটা ভিডিও করে দেবো। এবং এই পরীক্ষার জন্য যারা প্রিপারেশন আমাদের সঙ্গে যুক্ত হয়ে করতে চাইছো তাদেরকে বলবো সেক্ষেত্রে আমাদের সঙ্গে কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে যুক্ত হয়ে তুমি তোমার পছন্দ মাফিক ব্যাচে ভর্তি হতে পারো। যাদের যাদের লাইভ ব্যাচ প্রয়োজন আছে তারা লাইভ ভর্তি হতে পারো। এটা একদম কম্বাইন্ড ব্যাচ আছে যেখানে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং সবটা কমপ্লিট হবে। এটা জেনারেল সায়েন্সের ওপর আছে এবং অনেকেই আছো যারা এনসিইআরটির ওপর পড়াশোনা করতে চাও, ঠিক আছে, তাদের জন্য এই লক্ষ্যভেদ বলে একটা ব্যাচ রয়েছে যেখানে আমাদের সম্পূর্ণ এনসিইআরটির বইটাকে অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর যে সিলেবাস ওয়াইজ যে বই রয়েছে সেই বই থেকে লাইন বাই লাইন পড়ানো হচ্ছে, যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন যেগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলো সবটাই মার্ক করে দেওয়া হচ্ছে। এবং তারপর এনসিইআরটি এক্সাম্পলার বলে যে বই আছে সেই বই এবং এই এনসিইআরটি বইয়ের মধ্যে যে সমস্ত এমসিকিউ আছে তার পুরোটাকেই কমপ্লিট করে দেওয়া হবে এই লক্ষ্যভেদ ব্যাচের মধ্যে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের লাইভ ব্যাচ। অনেকেই আছো লাইভ ব্যাচের পরে থেকে রেকর্ডেড ব্যাচ প্রেফার করো, তাদের জন্য রেকর্ডেড ব্যাচও রয়েছে। সেখানে দেখো ম্যাথ রিজনিং এর ওপর আছে, কম্বাইন্ড ব্যাচটাও রেকর্ডেড ফর্মে আছে এবং জেনারেল সায়েন্সেরও রেকর্ডেড ব্যাচ আছে। যার যেমন ব্যাচের প্রয়োজন সেই মোতাবেক তারা সেই ব্যাচে ভর্তি হতে পারো। কোনো কোর্স সংক্রান্ত বিষয় যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে দেখো এই স্ক্রিনের নিচের দিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া এই যে রথযাত্রার সপ্তাহ চলছে সেই রথযাত্রা চলছে বলে আমাদের 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত অর্থাৎ আগামী এক সপ্তাহ আমাদের প্রত্যেকটাই যে ব্যাচগুলো দেখলেই প্রত্যেকটা ফাউন্ডেশন ব্যাচে কিন্তু 30% এক্সট্রা ফাউন্ডেশন ব্যাচ। সকলকে বলে দিচ্ছি লক্ষ্যভেদ ব্যাচটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ না, ওটা বাদ দিয়ে যত ফাউন্ডেশন ব্যাচ আছে প্রত্যেকটা ব্যাচে কোর্স ফ্রির ওপর এক্সট্রা 30% ডিসকাউন্ট চলছে। তার জন্য তোমাকে এই কোডটাকে ইউজ করতে হবে। তো যাদের প্রয়োজন আছে তারা সেই মোতাবেক চিন্তা ভাবনা করো, সময় নষ্ট করো না, হাতে সময় কম, কম্পিটিশন অনেক হাই, তাই সেই কম্পিটিশনে টিকতে গেলে পারে এবং নিজের সাফল্যকে নিশ্চিত করতে গেলে পারে অবশ্যই করে তোমরা কিন্তু নিজের চিন্তা ভাবনা করো, সঠিক ডিসিশন সঠিক সময় নেবে, তবেই কিন্তু তুমি সঠিক জায়গায় পৌঁছতে পারবে। এবার বাদ বাকি সবটাই তোমার নিজের হাতে। আর যারা এই মুহূর্তে বা কোনো কারণে ব্যাচ পারচেস করতে পারছো না তাদেরকে বলবো কোনো ব্যাপার না, তুমি বিজ্ঞানের সাফল্য ব্যাচটা ক্লাস করতে থাকো, তোমার বেসিক লেভেল জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে যাবে। বাকিটা তুমি কোনো বই থেকে বা কোনো কিছু থেকে ভালো করে পড়বে, নিশ্চয়ই তুমিও পারবে। কারণ আমাদের আগের বছরই আমাদের একজন বিজ্ঞানের সাফল্য ব্যাচ করে একটা ছেলে সিলেক্টেড হয়েছে 2024-এর যে লাস্ট এক্সাম হলো তাতে, তাই তোমারও কোনো অসুবিধা নেই। তার জন্য পরিশ্রম তোমাকে করতে হবে, পেড ব্যাচে ভর্তি হলে সেই পরিশ্রমটা কমে যাবে, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু নয়। এছাড়া আমাদের 1000 এমসিকিউর ক্লাস এবং পিওয়াইকিউ ক্লাস এগুলো করবে। এছাড়া এই মুহূর্তে আমাদের যে প্র্যাকটিস সেটের ক্লাস চলছে প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত 9টা থেকে রাত 9টায় যে প্র্যাকটিস সেশনে ক্লাস চলছে, লাইভ প্র্যাকটিস সেশন হচ্ছে, তো সেই ক্লাসে পার্টিসিপেট করো। তোমার প্রিপারেশন করার সমস্ত রকম পদ্ধতি রয়েছে, শুধু তোমাকে তোমার ইচ্ছা থাকতে হবে, তোমার আগ্রহ থাকতে হবে, তাহলেই সব কিছু সম্ভব, এর থেকে তো আর কিছু নেই। তাই তুমি শুধু আগ্রহ দেখাবে, পড়াশোনা করবে, তাহলেই দেখবে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, শুধু চিন্তা ভাবনা করবে যে তুমি হয়তো পুজোর সময় একটা জামা প্যান্ট কিনতে গিয়ে বা মোবাইল রিচার্জ করে বিভিন্ন রিলস দেখতে গিয়ে ভিডিও দেখতে গিয়ে নেট ভরার জন্য অনেক টাকা খরচা করছো, তুমি জামা প্যান্ট কেনার জন্য অনেক টাকা খরচা করছো, ভালো জুতো ভালো করার জন্য অনেক কিছু খরচা করছো, বাট একটা যদি তুমি পেড ব্যাচ কিনে যদি তোমার প্রিপারেশনটা সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি এই ধরনের যে খরচাগুলো, যে জামা প্যান্ট কেনা, ঘড়ি কেনা, জুতো কেনা, যে টাকাগুলো খরচা করছো এরকম অনেক জামা প্যান্ট ঘড়ি জুতো কিনতে পারবে। একটা বছর যদি পুজোতে সেটা না কেনো, সেই টাকাটা ইনভেস্ট করে যদি তোমার প্রিপারেশনটা করো তাহলে কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে। এবার তোমরা অনেক বড় সিনিয়র হয়েছো, তাই তোমরা সেটা সঠিকভাবে বুঝতে পারবে যে কোথায় কি করতে হবে, কি করতে হবে বা কিভাবে চলতে হবে। সবটাই তোমাদের ওপর, নিজেদের ডিসিশন নিজেরা নেবে, নিজেরা এগিয়ে চলবে। এবং সকলকে বলবো অবশ্যই করে ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক এই সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের
যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত থাকো, সেখানে যুক্ত থাকলে পারে এই প্রত্যেকটা জিনিস ঠিক মতন ভালোভাবে নির্দিষ্ট সময় পেয়ে যাবে। অ্যান্ড ফাইনালি সকলকে বলবো যে ফ্রি অফ কস্ট যে সমস্ত ক্লাস আমরা প্রোভাইড করে থাকি সেই সমস্ত ক্লাস নিয়মিতভাবে করার জন্য এবং নিয়মিতভাবে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা করতে পারো, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ আগামী সোমবার রাত্রির 9টার সময় তোমাদের জেনারেল সায়েন্স প্র্যাকটিস সেটের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে গুড বাই।